শাহী সফরের পর প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি সরাসরি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী প্রতিনিধি প্রীতিশ আমাদের সঙ্গে রয়েছে। আমি প্রীতিশের কাছে যাওয়ার চেষ্টা করব। প্রীতিশ, শাহী সফর রীতিমতো অন্যান্য রাজনৈতিক দলকে এক প্রকার নাড়িয়ে দিয়েছে বিজেপির এই রণনীতি তৈরি করবার একের পর এক রুদ্ধদ্বার বৈঠক, এবং তারপর সিএনএর মুখোমুখি হতে চলেছেন সুকান্ত মজুমদার, যিনি এই মুহূর্তে তোমার সঙ্গে রয়েছেন। প্রীতিশ, দেখো, একদমই প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা, তাদের দুজনের সফর ইতিমধ্যেই গতকাল শেষ হয়েছে এবং শেষ হওয়ার পর সর্বপ্রথম যদি কোনো সংবাদ মাধ্যমের মুখোমুখি সরাসরি কেউ হন, কোনো সংবাদ মাধ্যমের মুখোমুখি, সেটা হচ্ছে সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি। তিনি সিএনএর মুখোমুখি হয়েছেন। আমি একটুখানি কথা বলার চেষ্টা করবো সুকান্ত দাকে। প্রথমেই বলবো, সুকান্ত দা, কালকে গুরুত্বপূর্ণ সফর গেল অমিত শাহ এবং জেপি নাড্ডাজির, দুজনে একসঙ্গে। কেননা রাজ্যের ইতিহাসে এখনো পর্যন্ত সভাপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা দুজনে একসঙ্গে রাজ্য সফর সে অর্থে করেননি বলে মনে হয়। আপনার সভাপতিত্বে করা হলো, কি বলবেন বিষয়টাকে প্রথমে একটু ব্যাখ্যা দেবেন? দেখুন, আমাদের কেন্দ্রীয় স্তরে ঠিক হয়েছে, বিভিন্ন রাজ্যে আমাদের মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় সর্বভারতীয় সভাপতি তারা দুজনে যাবেন এবং কোনো কোনো রাজ্যে দুজন প্রবাস করবেন আলাদা আলাদা। যে সমস্ত রাজ্যগুলোতে বিজেপি সিট বাড়ার সম্ভাবনা আছে সেই সমস্ত রাজ্যগুলোতে প্রায়োরিটি দিয়ে আসা হচ্ছে। এবং সবথেকে বড় কথা, সবার আগে এই যে প্রবাস শুরু হলো, ওনাদের যে ঘোরা শুরু হলো, তার প্রথম গন্তব্যস্থল কিন্তু বাংলা হলো। অতএব পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বাংলাকে পাখির চোখ করে এগোতে চায়। কারণ আমাদের অ্যাসেসমেন্ট বলছে বাংলাতে বিজেপির সিট বাড়ার সম্ভাবনা প্রভূত। দেশের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন রাজ্যে আমরা অলরেডি স্যাচুরেশনে পৌঁছে গেছি, কিন্তু বাংলাতে আমরা এখনও স্যাচুরেশনে পৌঁছইনি। যেমন উদাহরণস্বরূপ যদি উত্তরপ্রদেশ দেখি, গুজরাট দেখি, বেশিরভাগ সিটি আমরা জিতি, আসামে বেশিরভাগ সিটি আমরা জিতব। অর্থাৎ এই সমস্ত স্টেটগুলোতে আমরা স্যাচুরেশনে কাছাকাছি পৌঁছে গেছি। আর সিট তো নেই, কোথা থেকে জিতবেন আপনি? তো স্বাভাবিকভাবে কিছু তো বিরোধীরা পাবেই, স্বাভাবিক। বাংলা এমন একটি জায়গা, এমন একটি রাজ্য যেখানে আমাদের সিট বাড়ার সম্ভাবনা আছে। তার জন্যই কি এখানে আসা, নাকি 2021 যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে অমিত শাহজি এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা এ রাজ্যে প্রায় পড়েছিলেন, একের পর এক সভা করেছিলেন, 200 আসনের টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল, সেই 200 আসনের টার্গেট ফুলফিল হয়নি, এবং সেটার কি কোথাও একটা এইবারের লোকসভা নির্বাচনে সেটা টার্গেটটাকে ফুলফিল করার 35 আসনে? দেখুন, কালকে অমিত শাহজি মাননীয় গৃহমন্ত্রী তার ভাষণে স্পষ্ট করে দিয়ে গেছেন যে আমাদের টার্গেট লোকসভাতে সিট জেতা, এবং সেই সিটের টার্গেট উনি বলে গেছেন 35, এবং তারপরে 26-এ সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র মোদীর সরকার এই পশ্চিমবঙ্গে স্থাপন করা। এবং বাংলা যে উন্নয়নের ধারায় গোটা দেশের তুলনায় পিছিয়ে পড়েছে, সেই জায়গা থেকে পিছিয়ে পড়া বাংলাকে, পশ্চিমবঙ্গকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং আগামী দিনে বাংলার শিল্পায়ন, বাংলাতে যেন কর্মসংস্থান হয়, বাংলাতে যেন মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আসে, যেরকম উত্তরপ্রদেশ, গুজরাট, বেঙ্গালুরুতে বা কর্ণাটকাতে যাচ্ছে, সেরকম পশ্চিমবঙ্গে আসবে, কলকাতাতে আসবে, আসানসোলে আসবে, দুর্গাপুরে আসবে। কেন আমরা মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখানে কেন আসবে না? এই প্রশ্নের জবাব আগামী 26 সালে যখন বিজেপির সরকার গঠন হবে তখন বাংলার মানুষ দেখবে, এই জবাব পাবে যে এখানেও ম্যানুফ্যাকচারিং ইউনিট হতে পারে, এখানে কর্মসংস্থান হতে পারে। আমাদের ছেলে মেয়েরা যাদবপুর থেকে, শিবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করবে, তারপর পরিযায়ী ইঞ্জিনিয়ার হয়ে অন্য রাজ্যে চলে যাবে। এই ট্র্যাডিশন আমরা শেষ করব। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কালকে অমিত শাহজি তিনি বলেছেন যে সিএএ লাগু হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে যেভাবে মানুষকে মিসগাইড করছে সেটা কিন্তু খুব শীঘ্রই সমাপ্ত হবে, সেটা অমিত শাহের তরফ থেকে জানানো হয়েছে। কি বলবেন বিষয়টাকে? দেখুন, সিএএ ভারতবর্ষের আইন এবং সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব নেয়ার আইন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএর সাথে এনআরসিকে মিছে জুড়ে দিয়ে, মিথ্যে কথা বলে বাংলার সংখ্যালঘু সমাজকে ভয় দেখিয়েছে, দিয়ে 21-এর ভোট যুদ্ধ পার হয়েছে। বাংলা সংখ্যালঘু সমাজে বুঝে গেছে। এমনকি সিএ এমন একটা আইন, যদি সেই আইনের সামনে ধরা পড়ে যে আপনি ভারতবর্ষের নাগরিক না, আজকেই অন্য দেশ থেকে এসছেন, তাও সিএ দিয়ে আপনাকে বের করা যাবে না। কিন্তু মুখ্যমন্ত্রী বলে বেড়ালেন কি যে সিএ লাগু হলে পরে মুসলিমদেরকে নাকি এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। সর্বৈব মিথ্যে কথা। মুখ্যমন্ত্রীর মতো একটি পদমর্যাদায় বসে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেলেন। মানুষ ভুল বুঝেছিল। আমি বিজেপির রাজ্য সভাপতি হিসেবে আবার বলছি, সিএ লাগু হবে
খুব তাড়াতাড়ি আমি মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপর বিশ্বাস রেখে বলছি যে খুব তাড়াতাড়ি আমি আশা করছি যে সিএ রুল রেগুলেশন চলে আসবে এবং তারপর ফর্ম ফিল আপ শুরু হবে। সবাই ফর্ম ফিল আপ করবে, যারা যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় আসতে বাধ্য হয়েছে রিলিজিয়াস অ্যাট্রোসিটির জন্য, অর্থাৎ ধর্মীয়ভাবে উৎপীড়ন করার জন্য। শুধু তাও সিএ তো 14 সালের আগে যারা এসেছে তাদেরকে বলা হচ্ছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে নৈতিকভাবে বিশ্বাস করি, বা গোটা পৃথিবীতে প্রচুর মানুষ সেটা বিশ্বাস করে, কোনো হিন্দু যদি ধর্মীয় কারণে কোথাও উৎপীড়িত হয় তার যাওয়ার আর দ্বিতীয় কোনো জায়গা নেই। কোথায় যাবে বলুন তো? কেউ যদি ধর্মীয় কারণে পাকিস্তানে উৎপীড়নের শিকার হয়, কেউ কানাডাতে যদি উৎপীড়নের শিকার হয়, কেউ আমেরিকাতে যদি উৎপীড়নের শিকার হয় কোনো হিন্দু, তার ফিরে আসার একটি জায়গা আছে, তার ধর্মভূমি, তার কর্মভূমি, এই মহান ভারতবর্ষ। দ্বিতীয় কোনো জায়গা তাদের জন্য নেই। কোনো মুসলিম কান্ট্রির মতো অসংখ্য মুসলিম দেশ আমাদের হিন্দু দেশ নেই, সেরকম একটি জায়গা আছে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। স্বাভাবিকভাবে এই দেশের প্রতি তাদের অধিকার জন্মায়, এবং সেটা আমি বলছি না, গান্ধীজি বলছেন। গান্ধীজি সেই সময় বলে গেছিলেন যে যদি এই দেশভাগের পর যে সমস্ত হিন্দুরা ওপারে থেকে যাচ্ছে তারা যদি কোনো সময় বিপদের সম্মুখীন হয়, ভারতবর্ষ তাদের রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব অস্বীকার করতে পারে না। একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে গতকাল সোশ্যাল মিডিয়া নিয়ে বৈঠক করেছেন অমিত শাহজি। তিনি বলেছেন যে সোশ্যাল মিডিয়াকে আরও শক্তিশালী করতে হবে, এবং সবথেকে যেটা সব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে ভাইপো কবে গ্রেপ্তার হবে সেটার একটা জোরালো প্রশ্ন অমিত শাহজি তিনি ফেস করেছেন। এটার উত্তর কি উনি দিলেন? মানে উনি কি ব্যাখ্যা করলেন বিষয়টাকে? দেখুন, জনগণের সবসময় একটা ডিমান্ড থাকে। সেই ডিমান্ড কখনো আইনি পথে হয়, মানে আইনি পথ অনুসারী হয়, কখনো অনুসারী হয় না, কিন্তু আইন তো আইনের পথে চলে। জনগণের দাবি, বাংলার জনগণের দাবি, যে এই চোরেদের মাস্টার মাইন্ড যিনি, সব থেকে বড় চোর যে, তাকে অ্যারেস্ট করা দরকার। তার নাম ভাইপো, দুর্ভাগ্যবশত সব ভাইপোরাই তো এখন কালিমা লিপ্ত হয়ে গেছে। ভাইপো শব্দ এমন, ভাইপো এখন গালিতে পরিণত হয়ে গেছে। তো গ্রামের লোক আর ভাইপো বলছে না, অন্য কিছু বলছে আর ভাই বলে ডাকছে নিজের ভাইপোকে। তো বাংলার জনগণ চায়, এটা স্বাভাবিক দাবি, কিন্তু আইন তো আইনের পথে চলবে। আইনে যখন সময় আসবে, ভাইপো হোক বা পিসি হোক, যারই ভিতরে যাওয়ার সময় আসবে চলে যাবে ভেতরে। কিন্তু সুকান্তদা, এই বিষয়টা নিয়ে বাম এবং কংগ্রেস যৌথভাবে বলছে যে যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিট নিয়ে একটা নেগোসিয়েশন হয়েছে, সিট নিয়ে একটা আলোচনা হয়েছে লোকসভা নির্বাচনে, তার জন্যই কোনো রকম ভাইপোর কথা উল্লেখ করলেন না কালকের সভায় অমিত শাহ। এই বিষয়টাকে কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, সিট নেগোসিয়েশন করার জন্য তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এই রাজ্যে তারা ইন্ডি জোটে বসছে, সেখানে গিয়ে ফিশ ফ্রাই খাচ্ছে, তারা সিট নেগোসিয়েশন করছে। কংগ্রেসকে সিট ছাড়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হয়ে যাচ্ছে, আর তারা আমাদের দিকে আঙুল তুলছে। চোর কোতোয়ালকে ডাটে, সেরকম অবস্থা হচ্ছে। চোরের মায়ের বড় গলা, তোমরা ওখানে বসে ফিশ ফ্রাই পলিটিক্স করছো, ফিশ ফ্রাই জোট করছো। আর বিজেপিকে তো বলা হচ্ছে বিজেপি আইনের পথে চলে। আইন কিন্তু কোর্টে কেস চলছে, তো মহামান্য আদালতের সামনে আছে। তার তো অত বড় বুদ্ধিজীবী আইনজীবী আছে বিকাশবাবু, তো তাকে বলুন কোর্টকে গিয়ে ডাইরেক্ট করাতে। যদি আইন থাকে, যদি তথ্য প্রমাণ থাকে, তাহলে এটা কোর্ট বলে দেবে যে হ্যাঁ একে অ্যারেস্ট করে, অ্যারেস্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তার মানে কি? তার মানে আমাদের বিরোধীরা পলিটিক্স করছে। ভারতীয় জনতা পার্টি আইন নিয়ে পলিটিক্স করে না। পলিটিক্স আইনের মতো চলবে, পলিটিক্সের মতো চলবে। আমরা কবে কি অ্যারেস্ট হবে তার জন্য বসে থাকবো নাকি? ভারতীয় জনতা পার্টি কি ওই ইডি সিবিআইয়ের দৌলতে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে? ভারতীয় জনতা পার্টি দেখে না। আমাদের কর্মী সমর্থক যারা আছে তারা প্রাণ দিয়ে লড়াই করছে। তারা লড়াই করে সরকার এখানে আনবে, নিজের পুরুষার্থ দিয়ে আনবে। কারো বৈশাখী নিয়ে, কারো ক্লাচ নিয়ে আমরা সরকারে আসতে চাই না। একটা প্রশ্ন করবো, তার মানে কোনো সেটিং নেই আপনি বলছেন তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো রকম, যেটা সেটিংয়ের অভিযোগ করছে বিরোধীরা, এই বিষয়টাকে কিভাবে বলবেন যে কোনো সেটিং কোনো নেই বিজেপি কর্মীদের জন্য? সময় আসুক, দেখতে পাবেন। সেটিং নেই, শুধু ব্যাটিংই আছে, এবং যখন ব্যাটিং হবে শুধু 4 আর 6 হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে সর্বভারতীয় স্তরে রাহুল গান্ধী তিনি ন্যায় যাত্রা শুরু করতে চলেছেন ভারত জোড়ো যাত্রার পর, এবার ন্যায় যাত্রা, কি বলবেন বিষয়টাকে? ওনার বুদ্ধি বাড়াও যাত্রা করা উচিত। এমন এমন জায়গায় যাওয়া উচিত যেখানে ব্রাহ্মী শাক পাওয়া যাবে, যেখানে গেলে বুদ্ধি বাড়ে, মাথায় ভালো ভাইব্রেশন হয়। নাহলে যে সমস্ত সঙ্গী সাথী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং তারা যা বুদ্ধি দিচ্ছে এবং যেসব লিখে সাপ্লাই করছে, তারপর সেটাকে তিনি মুখস্থ করে উগলে দিচ্ছেন, ওনার পলিটিক্যাল ক্যারিয়ার খুব মানে বিপদের সম্মুখীন আছে। সেজন্য বুদ্ধি বাড়াও যাত্রা করা উচিত ওনার।
একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে গিয়ে যে টার্গেট অমিত শাহজি তিনি বেঁধে দিয়েছেন 35 আসনের, সেই টার্গেটের লক্ষ্যমাত্রার কি কতটা কাছে পৌঁছাতে পারবেন বলে আপনি মনে করেন? কারণ 2019-এর লোকসভা নির্বাচনে উনি 20 থেকে 22টি আসনের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন, আপনারা 18টা জিতেছিলেন। কি বলবেন, প্রার্থী কারা কারা হবে সেই বিষয়গুলোকে নিয়ে কোনো রকম আলোচনা হয়েছে? দেখুন, প্রার্থী নিয়ে এই সমস্ত বৈঠকে আলোচনা হয় না। বিজেপির প্রার্থী বাছাইয়ের নির্দিষ্ট পদ্ধতি আছে এবং আমাদের পার্লামেন্টারি বোর্ড, যে বোর্ডে আমিও বিগত দিনে রাজ্য সভাপতি হওয়ার আগেও 1-2বার আমি ডাক পেয়েছিলাম, সেই পার্লামেন্টারি বোর্ডে এই সমস্ত সিদ্ধান্ত হয়। তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে বসে প্রার্থী বাছাই এইভাবে হয় না আমাদের ভারতীয় জনতা পার্টিতে। আলটিমেট ডিসিশন নেওয়ার ক্ষমতা পার্লামেন্টারি বোর্ডের আছে। তো স্বাভাবিকভাবে সেই সময় যখন সিদ্ধান্ত হবে এবং আমার মনে হয় যে গতবার যেরকম আমরা কাছাকাছি পৌঁছে গেছিলাম, এবারও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন আমরা তাকে স্পর্শ করতে পারবো। প্রত্যেকবার নির্বাচনের সময় আসলেই, অর্থাৎ গতবার বিধানসভা নির্বাচনের সময় দেখতে পাওয়া গেছিল যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে একটা পলিটিক্যাল বিষয় তৈরি হয়েছিল। এবারেও সেই মনীষীরা সামনে আসছে। আপনি বিবেকানন্দ নিয়ে একটি মন্তব্য করলেন, তার পাল্টা কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস, এবং ইতিমধ্যেই ব্রাত্য বসু তিনি কালকে বলে বসলেন যে চৈতন্যদেবের উত্তরসূরি যদি কেউ থাকেন, যোগ্য উত্তরসূরি, সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এটাই দুর্ভাগ্য বাংলার এখন। যারা সন্ধেবেলায় হলেই বোতল নিয়ে বসে তাদের কাছ থেকে বিবেকানন্দের বাণী শুনতে হচ্ছে আমাকে। হ্যাঁ, তো তৃণমূল কংগ্রেসের নেতাদের কি পরিস্থিতি সে তো স্থানীয় মানুষদেরকে জিজ্ঞেস করবেন, তার পরিবারের লোকদেরকে জিজ্ঞেস করবেন, তারা বলে দেবে। এরা সন্ধে হলে টলমল করে আর তারা বিবেকানন্দ সম্পর্কে বড় বড় জ্ঞান দিচ্ছে, যাদের মানে কোনো দিক থেকে কোনো কিছু ঠিক নেই। বাদবাকিটা আমি ডিটেলসে বললাম না। যারা বিবেকানন্দ নিয়ে আন্দোলন করছেন তাদের স্পর্শ বিবেকানন্দ পেলে বিবেকানন্দ অশুদ্ধ হয়ে যাবে। এই ভোটের সময় যে মনীষীদের নিয়ে একটা রাজনীতি করার যে কৌশল, এবং তৃণমূল কংগ্রেস তারা পাল্টা আবার একটা কৌশল, রণকৌশল, তৃণমূল কংগ্রেস এটা চেষ্টা করছে রাজনীতিকরণ করার জন্য। এবং আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেসের নেতারা হচ্ছে অর্ধশিক্ষিত, পুরোটা পড়েনি। ওই ছোটবেলায় বইয়ে ওই 2টো লাইন পড়েছিল, বামফ্রন্ট তখন শিক্ষা ব্যবস্থায় ছিল, বামফ্রন্ট ইচ্ছে করে ওই 2টো লাইন তুলে এনেছিল, বাকি লাইনগুলো যেন বাংলার ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা যেন কোনন্দ না জানে। ওই 2টো লাইন ফুটবল খেলা গীতা পাঠের থেকে ভালো। অথচ পরের লাইনগুলো, পরের 4টে লাইন আমি তো বলছি তৃণমূল কংগ্রেসকে যে পড়ুন, দেখুন তাতে বিবেকানন্দ কি বলছেন। বলছেন যে গীতা তোমাকে ধারণ করার জন্য তোমার শরীর শক্তিশালী হতে হবে, ফিজিক্যালি তোমাকে স্ট্রং হতে হবে, আর তার জন্য তুমি ফুটবল খেলো, এবং তাহলে পরে তুমি তোমার গীতার বাণীকে আরও বেশি করে মানুষের কাছে নিয়ে যেতে পারবে, বেশি করে সামনের দিকে নিয়ে যেতে পারবে। এবং এটাই তো উদাহরণ গীতাতে। গীতা বলছে যে লড়াই করো, যুদ্ধ করো, যুদ্ধ ছাড়বে না, এবং ধর্ম প্রতিষ্ঠা করো। আমরাও তো সেই ডাক দিচ্ছি। অধর্মেরকে নাশ করতে হবে। যারা চাকরি খেয়েছে তারা অধর্মের কাজ করেছে, যারা চাকরি বিক্রি করেছে তারা অধর্মের কাজ করেছে, যারা কয়লা পাচার করেছে তারা অধর্মের কাজ করেছে, যারা গরু স্মাগলিং করেছে তারা অধর্মের কাজ করেছে, এবং এই অধর্মদের বিনাশ হবে এবং আমরা সমূলে বিনাশ করব গীতার বাণী অনুসারে। শুধু একটা প্রশ্ন না করলেই নয়, সেটা হচ্ছে গতকাল অমিত শাহজি এবং নাড্ডাজি চলে যাওয়ার পর যেটা দেখতে পাওয়া গেল, অনুপম হাজরাকে কার্যত তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, উনি কেন্দ্রীয় সম্পাদক ছিলেন, স্বাভাবিকভাবে রাজ্যের এখতিয়ারের মধ্যে পড়ে না। তো সর্বভারতীয় সভাপতি তাকে বানিয়েছিলেন, আবার তিনি তাকে সরালেন। এটা তো আমাদের সাংগঠনিক সময় পরিবর্তন হয়, এই বিভিন্ন পদে আসে। তার নিশ্চয়ই কোনো কারণ আছে। বিগত দিনে হয়তো এমন কাজ আমরা করেই আমাদের জীবনে হয়, ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একদম সার্বিকভাবে বিজেপি রাজ্য সভাপতি, অসংখ্য ধন্যবাদ সুকান্ত মজুমদার বাবুকে, এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অমিত শাহ এবং জেপি নাড্ডার রাজ্য সফর শেষে সরাসরি সিএনএর মুখোমুখি হলেন। এক্সক্লুসিভ সিএনএ তিনি বললেন যে 2024 লোকসভা নির্বাচনে বিজেপি অমিত শাহর দেখানো পথে কিন্তু কার্যত এগিয়ে যাবে এবং অত্যন্ত ভালো ফল করবে 2024 লোকসভা নির্বাচনে। একেবারে প্রীতিশ, আপাতত ধন্যবাদ জানাবো। শাহী সফরের পর, গতকাল শাহী সফরের পর প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তার এক্সক্লুসিভ সাক্ষাৎকার আপনাদেরকে দেখালাম।